বিহারী ভাবল আর দূরে থাকলে চলবে না, যেমন করে হোক এদের মাঝখানে আমাকেও একটা স্থান নিতে হবে। এদের কেউই আমাকে চাইবে না, তবু আমাকে থাকতে হবে। বিহারী আহ্বান অভ্যর্থনার অপেক্ষা না রেখেই মহেন্দ্রের বুহের মধ্যে প্রবেশ করতে লাগলো। বিনোদিনীকে বলল, বিনোদ বোঠান, এই ছেলেটিকে এর মা মাটি করেছে, বন্ধু মাটি করেছে, স্ত্রী মাটি করছে। তুমিও সেই দলে না ভিড়ে একটা নতুন পথ দেখাও, দোহাই তোমার। মহেন্দ্র: অর্থাৎ? বিহারী: অর্থাৎ আমার মতো লোক যাকে কেউ কোনো কালে পোছে না। মহেন্দ্র: তাকে মাটি করো। মাটি হবার উমেদারি সহজ নয় হে বিহারী, দরখাস্ত পেশ করলেই হয় না। বিনোদিনী হেসে বলল, মাটি হবার ক্ষমতা থাকা চাই বিহারী বাবু। বিহারী বলল, নিজ গুণ না থাকলেও হাতের গুণ হতে পারে, একবার প্রশ্রয় দিয়ে দেখোই না। বিনোদিনী: আগে থেকে প্রস্তুত হয়ে এলে কিছু হয় না, অসাবধান থাকতে হয়। কি বলো ভাই চোখের বালি, তোমার এই দেওরের ভার তুমি নাও না ভাই। আশা তাকে 2 অঙ্গুলি দিয়ে ঠেলে দিল। বিহারীও এ ঠাট্টায় যোগ দিল না। আশার সম্বন্ধে বিহারী কোনো ঠাট্টা সইবে না, এটুকু বিনোদিনীর কাছে এড়াতে পারেনি। বিহারী আশাকে শ্রদ্ধা করে এবং বিনোদিনীকে হালকা করতে চায়, এটা বিনোদিনীকে বিঁধল। সে পুনরায় আশাকে বলল, তোমার এই ভিক্ষুক দেওরটি আমাকে উপলক্ষ করে তোমারই কাছে আদর ভিক্ষা করতে এসেছে, কিছু দে ভাই। আশা অত্যন্ত বিরক্ত হলো। ক্ষণকালের জন্য বিহারীর মুখ লাল হলো। পরক্ষণে হেসে বলল, আমার বেলাতেই কি পরের উপর বরাত চালাবে? আর মহিন্দার সঙ্গে নগদ কারবার? বিহারী সমস্ত মাটি করতে এসেছে। বিনোদিনীর এটা বুঝতে বাকি রইল না। বুঝল বিহারীর সামনে সশস্ত্রে থাকতে হবে। মহেন্দ্র বিরক্ত হল। খোলসা কথায় কবিত্বের মাধুর্য নষ্ট হয়। সে ঈষৎ তীব্রস্বরেই বলল, বিহারী, তোমার মহিন্দা কোনো কারবারে যান না, হাতে যা আছে তাতেই তিনি সন্তুষ্ট। বিহারী: তিনি না যেতে পারেন, কিন্তু ভাগ্যে লেখা থাকলে কারবারের ঢেউ বাইরে থেকে এসেও লাগে। বিনোদিনী: আপনার উপস্থিত হাতে কিছুই নেই, কিন্তু আপনার ঢেউটা কোন দিক থেকে আসছে? বলে সে সকটাক্ষ হাসে আশাকে টিপল। আশা বিরক্ত হয়ে উঠে গেল। বিহারী পরাভূত হয়ে ক্রোধে নীরব হল। উঠবার উপক্রম করতেই বিনোদিনী বলল, হতাশ হয়ে যাবেন না বিহারী বাবু, আমি চোখের বালিকে পাঠিয়ে দিচ্ছি। বিনোদিনী চলে যেতেই সভাভঙ্গে মহেন্দ্র মনে মনে রাগল। মহেন্দ্রের অপ্রসন্ন মুখ দেখে বিহারীর রুদ্ধ আবেগ উচ্ছ্বসিত হয়ে উঠল। বলল, মহিন্দা, নিজের সর্বনাশ করতে চাও কারো? বরাবর তোমার সেই অভ্যাস হয়ে আসছে, কিন্তু যে সরল হৃদয়া সাধ্বী তোমাকে একান্ত বিশ্বাসে আশ্রয় করে আছে, তার সর্বনাশ করো না। এখনো বলছি, তার সর্বনাশ করো না। বলতে বলতে বিহারীর কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। মহেন্দ্র রুদ্ধ রোষে বলল, বিহারী, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, হেয়ালি ছেড়ে স্পষ্ট কথা বলো। বিহারী বলল,
স্পষ্টই বলবো, বিনোদিনী তোমাকে ইচ্ছে করে অধর্মের দিকে টানছে এবং তুমি না জেনে মূঢ়ের মতো অপথে পা বাড়াচ্ছ। মহেন্দ্র গর্জন করে উঠে বলল, মিথ্যা কথা! তুমি যদি ভদ্রলোকের মেয়েকে এমন অন্যায় সন্দেহের চোখে দেখো, তবে অন্তঃপুরে তোমার আসা উচিত নয়। এমন সময় একটা থালায় মিষ্টান্ন সাজিয়ে বিনোদিনী হাসি মুখে তা বিহারীর সামনে রাখল। বিহারী বলল, এ কি ব্যাপার? আমার তো খিদে নেই। বিনোদিনী বলল, সে কি হয়, একটু মিষ্টিমুখ করে আপনাকে যেতেই হবে। বিহারী হেসে বলল, আমার দরখাস্ত মঞ্জুর হলো বুঝি? সমাদর আরম্ভ হলো। বিনোদিনী অত্যন্ত টিপে হাসল, বলল, আপনি যখন দেওর তখন সম্পর্কের যে জোর আছে, যেখানে দাবি করা চলে সেখানে ভিক্ষা করা কেন? আদর যে কেড়ে নিতে পারেন। কি বলেন মহেন্দ্রবাবু? মহেন্দ্রবাবুর তখন বাক্যস্ফূর্তি হচ্ছিল না। বিনোদিনী, বিহারী বাবু, লজ্জা করে খাচ্ছেন না, না রাগ করে? আর কাকেও ডেকে আনতে হবে? বিহারী, কোনো দরকার নেই, যা পেলাম তাই প্রচুর। বিনোদিনী, ঠাট্টা! আপনার সঙ্গে পারবার জো নেই। মিষ্টান্ন দিলেও মুখ বন্ধ হয় না। রাত্রে আসা মহেন্দ্রের নিকটে বিহারী সম্বন্ধে রাগ প্রকাশ করল। মহেন্দ্র অন্য দিনের মতো হেসে উড়িয়ে দিল না, সম্পূর্ণ যোগ দিল। প্রাতঃকালে উঠেই মহেন্দ্র বিহারীর বাড়ি গেল। বলল, বিহারী, বিনোদিনী হাজার হোক ঠিক বাড়ির মেয়ে নয়। তুমি সামনে এলে সে যেন কিছু বিরক্ত হয়। বিহারী বলল, তাই নাকি? তবে কাজটা ভালো হয় না। তিনি যদি আপত্তি করেন তার সামনে নাই গেলাম। মহেন্দ্র নিশ্চিন্ত হল। এত সহজেই অপ্রিয় কার্য শেষ হবে তা সে মনে করেনি। বিহারীকে মহেন্দ্র ভয় করে। সেই দিনই বিহারী মহেন্দ্রের অন্তঃপুরে গিয়ে বলল, বিনোদ বোঠান, মাপ করতে হবে। বিনোদিনী, কেন বিহারী বাবু? বিহারী, মহেন্দ্রের কাছে শুনলাম আমি অন্তঃপুরে আপনার সামনে বার হই বলে আপনি বিরক্ত হয়েছেন, তাই ক্ষমা চেয়ে বিদায় নেব। বিনোদিনী, সে কি হয় বিহারী বাবু? আমি আজ আছি কাল নেই। আপনি আমার জন্য কেন যাবেন? এত গোল হবে জানলে আমি এখানে আসতাম না। এই বলে বিনোদিনী মুখ ম্লান করে যেন অশ্রু সংবরণ করতে দ্রুতপদে চলে গেল। বিহারী ক্ষণকালের জন্য মনে করল, মিথ্যা সন্দেহ করে আমি বিনোদিনীকে অন্যায় আঘাত করেছি। সেদিন সন্ধ্যাবেলায় রাজলক্ষ্মী বিপন্নভাবে এসে বললেন, মহিন, বিপিনের বউ যে বাড়ি যাবে বলে ধরে বসেছে। মহেন্দ্র বলল, কেন মা, এখানে তার কি অসুবিধা হচ্ছে? রাজলক্ষ্মী, অসুবিধা না, বউ বলছে তার মতো সমর্থ বয়সে বিধবা মেয়ে পরের বাড়ি বেশি দিন থাকলে লোকে নিন্দা করবে। মহেন্দ্র ক্ষুব্ধভাবে বলল, এ বুঝি পরের বাড়ি হলো? বিহারী বসেছিল। মহেন্দ্র তার প্রতি ভৎসনা দৃষ্টি নিক্ষেপ করল। অনুতপ্ত বিহারী ভাবল, কাল আমার কথাবার্তায় একটু যেন নিন্দার আভাস ছিল। বিনোদিনী বোধহয় তাতেই বেদনা পেয়েছে। স্বামী স্ত্রী উভয় মিলে বিনোদিনীর উপর অভিমান করে বসল। ইনি বললেন, আমাদের পর মনে করো ভাই। উনি বললেন, এতদিন পরে
আমরা পর হলাম। বিনোদিনী বলল, আমাকে কি তোমরা চিরকাল ধরে রাখবে ভাই? মহেন্দ্র বলল, এত কি আমাদের স্পর্ধা? আশা বলল, তবে কেন এমন করে আমাদের মন কেড়ে নিলে? সেদিন কিছুই স্থির হলো না। বিনোদিনী বলল, না ভাই, কাজ নাই, দুদিনের জন্য মায়া না বাড়ানোই ভালো, বলে ব্যাকুল চোখে একবার মহেন্দ্রের মুখের দিকে চাইল। পরদিন বিহারী এসে বলল, বিনোদ বোঠান, যাবার কথা কেন বলছেন? কিছু দোষ করেছে কি? তারই শাস্তি? বিনোদিনী একটু মুখ ফিরিয়ে বলল, দোষ আপনি কেন করবেন? আমার অদৃষ্টের দোষ। বিহারী, আপনি যদি চলে যান তো আমার কেবলই মনে হবে আমারই উপর রাগ করে গেলেন। বিনোদিনী করুণ চোখে মিনতি প্রকাশ করে বিহারীর মুখের দিকে চাইল। বলল, আমার কি থাকা উচিত? আপনি বলুন না। বিহারী মুশকিলে পড়ল। থাকা উচিত এ কথা সে কেমন করে বলবে? বলল, অবশ্য আপনাকে তো যেতেই হবে, না হয় আর 2-4 দিন থেকে গেলেন, তাতে ক্ষতি কি? বিনোদিনী 2 চোখ নত করে বলল, আপনারা সকলেই আমাকে থাকবার জন্য অনুরোধ করছেন, আপনাদের কথা এড়িয়ে যাওয়া আমার পক্ষে কঠিন, কিন্তু আপনারা বড় অন্যায় করছেন। বলতে বলতে তার ঘন দীর্ঘ চক্ষু পল্লবের মধ্যে দিয়ে মোটা মোটা অশ্রুর ফোঁটা দ্রুত বেগে গড়িয়ে পড়তে লাগলো। বিহারী এই নীরব অজস্র অশ্রু জলে ব্যাকুল হয়ে বলে উঠল, কয়দিন মাত্র এসে আপনার গুণে আপনি সকলকে বশ করে নিয়েছেন, সেই জন্যই আপনাকে কেউ ছাড়তে চান না। কিছু মনে করবেন না বিনোদ বোঠান, এমন লক্ষ্মীকে কে ইচ্ছে করে বিদায় দেয়? আশা এক কোণে ঘোমটা দিয়ে বসেছিল। সে আঁচল তুলে ঘন ঘন চোখ মুছতে লাগলো। এরপরে বিনোদিনী আর যাবার কথা উত্থাপন করল না। মাঝখানের এই গোলমালটা একেবারে মুছে ফেলবার জন্য মহেন্দ্র প্রস্তাব করল, আসছে রবিবারে দমদমের বাগানে চড়িভাতি করে আসা যাক। আশা অত্যন্ত উৎসাহিত হয়ে উঠল। বিনোদিনী কিছুতেই রাজি হল না। মহেন্দ্র ও আশা বিনোদিনীর আপত্তিতে ভারী মুষড়ে গেল। তারা মনে করল আজকাল বিনোদিনী কেমন যেন দূরে সরে যাবার উপক্রম করছে। বিকেল বেলায় বিহারী আসবা মাত্র বিনোদিনী বলল, দেখুন তো বিহারী বাবু, মহিম বাবু দমদমের বাগানে চড়িভাতি করতে যাবেন। আমি সঙ্গে যেতে চাইনি বলে আজ সকাল থেকে 2 জনে মিলে রাগ করে বসেছেন। বিহারী বলল, অন্যায় রাগ করেননি, আপনি না গেলে এদের চড়িভাতিতে যে কাণ্ডটা হবে অতি বড় শত্রুরও যেন তেমন না হয়। বিনোদিনী, চলুন না বিহারী বাবু, আপনি যদি যান তবে আমি যেতে রাজি আছি। বিহারী, উত্তম কথা, কিন্তু কর্তার ইচ্ছায় কর্ম, কর্তা কি বলেন? বিহারীর প্রতি বিনোদিনীর এই বিশেষ পক্ষপাতে কর্তা গৃহিণী উভয়েই মনে মনে ক্ষুব্ধ হল। বিহারীকে সঙ্গে নেবার প্রস্তাবে মহেন্দ্রের অর্ধেক উৎসাহ উড়ে গেল। বিহারীর উপস্থিতি বিনোদিনীর পক্ষে সকল সময়েই অপ্রিয়। এই কথাটাই বন্ধুর মনে মুদ্রিত করে দেবার জন্য মহেন্দ্র ব্যস্ত, কিন্তু অতঃপর বিহারীকে আটক করে রাখা অসাধ্য হবে। মহেন্দ্র বলল, তা বেশ তো, ভালোই তো, কিন্তু বিহারী, তুমি যেখানে যাও একটা হাঙ্গামা না করে ছাড়ো না। হয়তো সেখানে পাড়া থেকে রাজ্যের ছেলে জুটিয়ে বসবে, নয়তো কোন গোরার সঙ্গে মারামারি বাঁধিয়ে দেবে, কিছু বলা যায় না। বিহারী মহেন্দ্রের আন্তরিক ইচ্ছা বুঝে মনে মনে হাসল। বলল,
সেই তো সংসারের মজা। কিসে কি হয়, কোথায় কি ফ্যাসাদ ঘটে, আগে থেকে কিছুই বলবার জো নেই। বিনোদ বোঠান, ভোরের বেলায় ছাড়তে হবে। আমি ঠিক সময়ে এসে হাজির হব। রবিবার ভোরে জিনিসপত্র ও চাকরদের জন্য একখানা থার্ড ক্লাস ও মনিবদের জন্য একখানা সেকেন্ড ক্লাস গাড়ি ভাড়া করে আনা হয়েছে। বিহারী মস্ত একটা প্যাক বাক্স সঙ্গে করে যথাসময়ে এসে উপস্থিত। মহেন্দ্র বলল, ওটা আবার কি আনলে? চাকরদের গাড়িতে তো আর ধরবে না। বিহারী বলল, ব্যস্ত হও না দাদা, সমস্ত ঠিক করে দিচ্ছি। বিনোদিনী ও আশা গাড়িতে প্রবেশ করল। বিহারীকে নিয়ে কি করবে মহেন্দ্র তাই ভেবে একটু ইতস্তত করতে লাগলো। বিহারী বোঝাটা গাড়ির মাথায় তুলে দিয়ে চট করে কোচ বাক্সে চড়ে বসল। মহেন্দ্র হাঁপ ছেড়ে বাঁচল। সে ভাবছিল, বিহারী ভিতরেই বসে কি কি করে তার ঠিক নেই। বিনোদিনী ব্যস্ত হয়ে বলতে লাগলো, বিহারী বাবু, পড়ে যাবেন না তো? বিহারী শুনতে পেয়ে বলল, ভয় করবেন না, পতন ও মোচ্ছা ওটা আমার পার্টের মধ্যে নেই। গাড়ি চলতেই মহেন্দ্র বলল, আমি না হয় উপরে গিয়ে বসি, বিহারীকে ভিতরে পাঠিয়ে দিই। আশা ব্যস্ত হয়ে তার চাদর চেপে বলল, না না, তুমি যেতে পারবে না। বিনোদিনী বলল, আপনার অভ্যেস নেই, কাজ কি যদি পড়ে যান? মহেন্দ্র উত্তেজিত হয়ে বলল, পড়ে যাব? কখনো না, বলে তখনই বের হতে উদ্যত হলো। বিনোদিনী বলল, আপনি বিহারী বাবুকে দোষ দেন, কিন্তু আপনি তো হাঙ্গামা বাধাতে অদ্বিতীয়। মহেন্দ্র মুখ ভার করে বলল, আচ্ছা, এক কাজ করা যাক, আমি একটা আলাদা গাড়ি ভাড়া করে যাই, বিহারী ভেতরে এসে বসুক। আশা বলল, তা যদি হয় তবে আমিও তোমার সঙ্গে যাব। বিনোদিনী বলল, আর আমি বুঝি গাড়ি থেকে লাফিয়ে পড়ব? এমনি গোলমাল করে কথাটা থেমে গেল। মহেন্দ্র সমস্ত পথ মুখ অত্যন্ত গম্ভীর করে রইল। দমদমের বাগানে গাড়ি পৌঁছিল। চাকরদের গাড়ি অনেক আগে ছেড়েছিল, কিন্তু এখনো তার খোঁজ নেই। শরৎকালের প্রাতঃকাল অতি মধুর। রৌদ্র উঠে শিশির মরে গেছে, কিন্তু গাছপালা নির্মল আলোকে ঝলমল করছে। প্রাচীরের গায়ে শেফালি গাছের সারি রয়েছে। তলদেশ ফুলে আচ্ছন্ন এবং গন্ধে আমোদিত। আশা কলকাতার স্টক বন্ধন থেকে বাগানের মধ্যে ছাড়া পেয়ে বন্য মৃগীর মতো উল্লসিত হয়ে উঠল। সে বিনোদিনীকে নিয়ে রাশিকৃত ফুল কুড়িয়ে গাছ থেকে পাকা আতা পেড়ে আতা গাছের তলায় বসে খেল। দুই সখীতে দিঘির জলে পড়ে দীর্ঘকাল ধরে স্নান করল। এই দুই নারীতে মিলে একটি নিরর্থক আনন্দে গাছের ছায়া এবং শাখাচ্যুত আলোক, দিঘির জল এবং নিকুঞ্জের পুষ্প পল্লবকে পুলকিত সচেতন করে তুলল। স্নানের পর দুই সখী এসে দেখল চাকরদের গাড়ি তখনও এসে পৌঁছেনি। মহেন্দ্র বাড়ির বারান্দায় চৌকি নিয়ে অত্যন্ত শুষ্ক মুখে একটা বিলিতি দোকানের বিজ্ঞাপন পড়ছে। বিনোদিনী জিজ্ঞেস করল, বিহারী বাবু কোথায়? মহেন্দ্র সংক্ষেপে উত্তর করল, জানি না। বিনোদিনী, চলুন তাকে খুঁজে বের করি গে। মহেন্দ্র, তাকে কেউ চুরি করে নেবে এমন আশঙ্কা নেই, না খুঁজলেও পাওয়া যাবে। বিনোদিনী, কিন্তু তিনি হয়তো আপনার জন্য ভেবে মরছেন, পাছে দুর্লভ রত্ন খোয়া যায়। তাকে সান্ত্বনা দিয়ে আসা যাক।
জলাশয়ের ধারে প্রকাণ্ড একটা বাঁধানো বট গাছ আছে। সেইখানে বিহারী তার প্যাক বাক্স খুলে একটা কেরোসিন চুলো বের করে জল গরম করছে। সকলে আসবা মাত্র আতিথ্য করে বাঁধা বেদির উপর বসিয়ে এক এক পেয়ালা গরম চা এবং ছোট রেকাবিতে 2-1টি মিষ্টান্ন ধরে দিল। বিনোদিনী বারবার বলতে লাগলো, ভাগ্যে বিহারীবাবু সমস্ত উদ্যোগ করে এনেছিলেন, তাই তো রক্ষা, নইলে চা না পেলে মহেন্দ্রবাবুর কি দশা হতো। চা পেয়ে মহেন্দ্র বেঁচে গেল। তবু বলল, বিহারীর সমস্তই বাড়াবাড়ি। চড়ি ভাতি করতে এসেছি, এখানেও সমস্ত দস্তুর মতো আয়োজন করে এসেছে, এতে মজা থাকে না। বিহারী বলল, তবে দাও ভাই তোমার চায়ের পেয়ালা, তুমি না খেয়ে মজা করো গে, বাধা দেব না। বেলা হয়, চাকরেরা এলো না। বিহারীর বাক্স থেকে আহারাদি সর্বপ্রকার সরঞ্জাম বের হতে লাগলো। চাল, ডাল, তরি, তরকারি এবং ছোট ছোট বোতলে পেশা মশলা আবিষ্কৃত হলো। বিনোদিনী আশ্চর্য হয়ে বলতে লাগলো, বিহারী বাবু, আপনি যে আমাদেরও ছাড়িয়েছেন। ঘরে তো গৃহিণী নেই, তবে শিখলেন কোথা থেকে? বিহারী বলল, প্রাণের দায়ে শিখেছি, নিজের যত্ন নিজেকেই করতে হয়। বিহারী নিতান্ত পরিহাস করে বলল, কিন্তু বিনোদিনী গম্ভীর হয়ে বিহারীর মুখে করুণ চক্ষের কৃপা বর্ষণ করল। বিহারী ও বিনোদিনীতে মিলে রাঁধাবাড়ায় প্রবৃত্ত হল। আশা ক্ষীণ সংকুচিত ভাবে হস্তক্ষেপ করতে এলে বিহারী তাতে বাধা দিল। অপটু মহেন্দ্র সাহায্য করবার কোনো চেষ্টাও করল না। সে গুঁড়ির উপরে হেলান দিয়ে একটা পায়ের উপরে আর একটা পা তুলে কম্পিত বটপত্রের উপরে রৌদ্রকিরণের নৃত্য দেখতে লাগল। রন্ধন প্রায় শেষ হলে পর বিনোদিনী বলল, মহিনবাবু, আপনি ওই বটের পাতা গুনে শেষ করতে পারবেন না, এবারে স্নান করতে হবে, যান। ভৃত্যের দল এতক্ষণে জিনিসপত্র নিয়ে উপস্থিত হলো। তাদের গাড়ি পথের মধ্যে ভেঙে গিয়েছিল। তখন বেলা দুপুর হয়ে গেছে। আহারান্তে সেই বটগাছের তলায় তাস খেলবার প্রস্তাব হলো। মহেন্দ্র কোনো মতেই গা দিল না এবং দেখতে দেখতে ছায়াতলে ঘুমিয়ে পড়ল। আশা বাড়ির মধ্যে গিয়ে দ্বার রুদ্ধ করে বিশ্রামের উদ্যোগ করল। বিনোদিনীর মাথার উপরে একটুখানি কাপড় তুলে দিয়ে বলল, আমি তবে ঘরে যাই। বিহারী বলল, কোথায় যাবেন? একটু গল্প করুন, আপনাদের দেশের কথা বলুন। ক্ষণে ক্ষণে উষ্ণ মধ্যাহ্নের বাতাস তরুপল্লব মর্মরিত করে চলে গেল। ক্ষণে ক্ষণে দিঘির পাড়ে জাম গাছের ঘনপত্রের মধ্যে থেকে কোকিল ডেকে উঠল। বিনোদিনী তার ছেলেবেলাকার কথা বলতে লাগলো, তার বাপ মায়ের কথা, তার বাল্য সাথীর কথা। বলতে বলতে তার মাথা থেকে কাপড়টুকু খসে পড়ল। বিনোদিনীর মুখে খর যৌবনের যে একটি দীপ্তি সর্বদাই বিরাজ করত, বাল্য স্মৃতির ছায়া এসে তাকে স্নিগ্ধ করে দিল। বিনোদিনীর চোখে যে কৌতুক তীব্র কটাক্ষ দেখে তীক্ষ্ণ দৃষ্টি বিহারীর মনে এ পর্যন্ত নানা প্রকার সংশয় উপস্থিত হয়েছিল, সেই উজ্জ্বল কৃষ্ণ জ্যোতি যখন একটি শান্ত সজল রেখায় ম্লান হয়ে এলো, তখন বিহারী যেন আর একটি মানুষ দেখতে পেল। এই দীপ্তিমণ্ডলের কেন্দ্রস্থলে কোমল হৃদয়টুকু এখনো সুধা ধারায় সরস হয়ে আছে। অপরিতৃপ্ত রঙ্গরস কৌতুক বিলাসের দহন জ্বালায় এখনো নারী প্রকৃতি শুষ্ক হয়ে যায়নি। বিনোদিনী সলজ্জ সতী স্ত্রী ভাবে একান্ত ভক্তিভরে প্রতিসেবা করছে। কল্যাণ পরিপূর্ণা জননীর মতো সন্তানকে কোলে ধরে আছে। এ ছবি ইতিপূর্বে মুহূর্তের জন্য বিহারীর মনে উদিত হয়নি। আজ যেন রঙ্গমঞ্চের পটখানা ক্ষণকালের জন্য উড়ে গিয়ে ঘরের ভিতরকার একটি মঙ্গল দৃশ্য তার চোখে পড়ল। বিহারী ভাবল, বিনোদিনী বাইরে বিলাসিনী যুবতী বটে, কিন্তু তার অন্তরে একটি পূজারতা নারী নিরসনে
তপস্যা করছে। বিহারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, প্রকৃত আপনাকে মানুষ আপনিও জানিতে পারে না, অন্তর্যামী জানেন। অবস্থা বিপাকে যেটা বাইরে গড়ে ওঠে, সংসারের কাছে সেইটাই সত্য। বিহারী কথাটাকে থামতে দিল না, প্রশ্ন করে করে জাগিয়ে রাখতে লাগলো। বিনোদিনী এ সকল কথা এ পর্যন্ত এমন করে শোনাবার লোক পায়নি। বিশেষত কোনো পুরুষের কাছে সে এমন আত্মবিস্তৃত স্বাভাবিকভাবে কথা বলেনি। আজ অজস্র কলকণ্ঠে নিতান্ত সহজ হৃদয়ের কথা বলে তার সমস্ত প্রকৃতি যেন নববাড়ি ধারায় স্নাত, স্নিগ্ধ এবং পরিতৃপ্ত হয়ে গেল। ভোরে উঠবার উপদ্রবে ক্লান্ত মহেন্দ্রের 5টার সময় ঘুম ভাঙল। বিরক্ত হয়ে বলল, এবার ফিরবার উদ্যোগ করা যাক। বিনোদিনী বলল, আর একটু সন্ধ্যা করে গেলে কি ক্ষতি আছে? মহেন্দ্র বলল, না, শেষকালে মাতাল গোরার হাতে পড়তে হবে। জিনিসপত্র গুছিয়ে তুলতে অন্ধকার হয়ে এলো। এমন সময় চাকর এসে খবর দিল, ঠিকা গাড়ি কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাড়ি বাগানের বাইরে অপেক্ষা করছিল। দুজন গোরা গাড়োয়ানের প্রতি বল প্রকাশ করে স্টেশনে নিয়ে গেছে। আর একটা গাড়ি ভাড়া করতে চাকরকে পাঠিয়ে দেওয়া হলো। বিরক্ত মহেন্দ্র কেবলই মনে মনে বলতে লাগলো, আজ দিনটা মিথ্যা মাটি হয়েছে। অধৈর্য সে আর কিছুতেই গোপন করতে পারে না, এমনি হলো। শুক্লপক্ষের চাঁদ ক্রমে শাখা জাল জড়িত দিকপ্রান্ত হতে মুক্ত আকাশে আরোহণ করল। নিস্তব্ধ নিষ্কম্প বাগান ছায়া লোকে খচিত হয়ে উঠল। আজ এই মায়ামণ্ডিত পৃথিবীর মধ্যে বিনোদিনী আপনাকে কি একটা অপূর্বভাবে অনুভব করল। আজ সে যখন তরুবিথিকার মধ্যে আশাকে জড়িয়ে ধরল, তার মধ্যে প্রণয়ের কৃত্রিমতা কিছুই ছিল না। আশা দেখল বিনোদিনীর 2 চক্ষু দিয়ে জল ঝরে পড়ছে। আশা ব্যথিত হয়ে জিজ্ঞাসা করল, কি ভাই চোখের বালি, তুমি কাঁদছো কেন? বিনোদিনী বলল, কিছুই নয় ভাই, আমি বেশ আছি। আজ দিনটা আমার বড় ভালো লাগলো। আশা জিজ্ঞাসা করল, কিসে তোমার এত ভালো লাগলো ভাই? বিনোদিনী বলল, আমার মনে হচ্ছে আমি যেন মরে গেছি, যেন পরলোকে এসেছি, এখানে যেন আমার সমস্ত মিলতে পারে। বিস্মিত আশা এসব কথা কিছুই বুঝতে পারল না। সে মৃত্যুর কথা শুনে দুঃখিত হয়ে বলল, ছি ভাই চোখের বালি, অমন কথা বলতে নেই। গাড়ি পাওয়া গেল। বিহারী পুনরায় কোচ বাক্সে চড়ে বসল। বিনোদিনী কোনো কথা না বলে বাইরের দিকে চেয়ে রইল। জ্যোৎস্নায় স্তম্ভিত তরুশ্রেণী ধাবমান নিবিড় ছায়াস্রোতের মতো তার চোখের উপর দিয়ে চলে যেতে লাগলো। আশা গাড়ির কোণে ঘুমিয়ে পড়ল। মহেন্দ্র সুদীর্ঘ পথ নিতান্ত বিমর্ষ হয়ে বসে থাকল।